শেয়ার নিয়ে আমাদের সবারই একটু ভুল ধারণা আছে। শেয়ার মানেই হাহাকার, শেয়ার মানেই নিঃস্ব হওয়ার রাস্তা। তো আমার কাছে প্রশ্ন আসে আমার মনে, আচ্ছা এটা যদি এত খারাপ হতো তাহলে সারা পৃথিবীতে কিভাবে এতদিন ধরে আছে? কোন দেশের পুঁজিবাজার বন্ধ হয়ে গেছে বলে তো শুনি নাই। আবার যদি এটা এতই খারাপ হতো তাহলে কেন মানুষজন এখানে লেগে আছে? এই ধারণাগুলো যখন দানা বাঁধছিল বা সন্দেহ নিয়ে চলছিলাম, তার মধ্যে সেটা 2006-07 সালের কথা আমি খুঁজে পেলাম অনলাইনে ওয়ারেন বাফেটকে। তার একটা ইন্টারভিউতে দেখলাম উনি বলেছেন যে $40 কোকের শেয়ার এখন হয়েছে $11 মিলিয়ন। এটা হ্যাঁ, সেই ধৈর্যটা অনেক দিনের, 70-80 বছরের, বাট পরিমাণটা কি চিন্তা করতে পারি আমরা? $40 হয়েছে $11 মিলিয়ন। সেই থেকে আমার মাথায় ঢুকলো, আচ্ছা বাংলাদেশের মার্কেটে তাইলে কি এরকম লং টার্ম বিনিয়োগ করা যায়, করা উচিত? 10-15টা ভালো কোম্পানির ডাটা নিয়ে বসে গেলাম, দেখলাম না, অত না হলেও একদম খারাপ তো হয় না। তাইলে আমাদের ভুলটা কোথায়? আমাদের ভুলটা, আমরা জেনেছি শেয়ার মানেই কেনা বেচা, যাবো যে কোনো রেটে কিনে ফেলবো, কারণ কিছু নিউজ আসে, কিনে আমরা বড়লোক হয়ে যাব। না, এইভাবে যদি সবাই বড়লোক হয়ে যায় তাইলে গরিব কেউ থাকবে না। আর যদি গরিব কেউ না থাকে তাইলে ইকোনমি কলাপস করে যাবে। বস্তা ভর্তি টাকা নিয়ে গিয়েও বাজারে কিছু কিনতে পারবেন না বাজারে, কারণ জিনিস থাকবে না। বিনা পরিশ্রমে এইভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে অমুকের কথায় ফোন পেয়ে একটা জিনিস কিনে আমি পরের দিন বড় লোক 10% 20% লাভ করে ফেলতেছি, তাইলে আমি কেন আর কষ্ট করব? কেউই করবে না। কাজে এটা এরকম নয়। তাহলে সত্যিটা কি? সত্যিটা হলো শেয়ার মানে একটা কোম্পানির মালিকানার অংশ। শেয়ার নিয়ে জুয়া খেলা হয়, ছুরি দিয়ে খুন হয়, বাট এর মানেই না ছুরির আবিষ্কার খুনের জন্য। যাক, আজকে আমরা একটা কোটিপতি স্কিমের কম্পারিজন দেখাবো। এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে, তিনি দেখালেন 48,800 টাকা করে মাসে জমালে 10 বছরে কোটিপতি হওয়া যায়। আমার যেহেতু মাথায় শেয়ার ভন ভন করে ঘুরে, আমি চিন্তা করলাম, আচ্ছা তাইলে শেয়ার যদি আমি প্রতি মাসে 48,800 টাকার কিনতে পারি তাহলে কি দাঁড়ায়? একটা জিনিস বলছি, যেটা হলো যে গত 10 বছরে কিন্তু শেয়ার মার্কেটের কোনো উন্নতি হয় না, অবনতি ছাড়া। তারপরও এই ডাটাটা একটু দেখেন তো, 48,800 করে আমরা যদি 2015 সাল থেকে আজকে পর্যন্ত 24 সাল, অর্থাৎ 10 বছর কিনে যেতাম ট্রাস্ট ব্যাংকের শেয়ার, একজন কোটিপতি স্কিমে করলেন আর একজন ট্রাস্ট ব্যাংকের শেয়ার কিনলেন, এই ডাউন মার্কেটে কি দাঁড়াতো? 3,08,000 শেয়ার কেনা হতো, সেই চার্টটা আমরা দেখিয়ে দিব। আর এই পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যেত এই 10 বছরে 23,68,813 টাকা। সাথে বোনাস শেয়ার আসতো 2,27,477টি শেয়ার। তার মানে আমরা কিনেছিলাম 3,18,174টা শেয়ার, আর এখন টোটাল শেয়ার সংখ্যা হয়েছে 5,45,650টি শেয়ার। কাজেই দুই দিকে বেনিফিট। কোটিপতি স্কিমে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সময়ে কোনো রকম লভ্যাংশ পাওয়া যায় না, কিন্তু এই স্কিম থেকে আমার টোটাল ইনভেস্টমেন্ট করলাম 58,56,000 টাকা, তার মধ্যে আমি ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড পেলাম 23,68,813 টাকা। এটা কি কম? আমরা কিন্তু কোনো গ্রোথ, আহামরি গ্রোথ কোনো কোম্পানি নিয়ে কথা বলছি না, এটা মাথায় রাখবেন। ট্রাস্ট ব্যাংক ওইরকম মার্কেটিং এ নাই, বাট সুন্দরভাবে একটা স্টেবল ব্যবসা করছে অনেক দিন থেকে, এবং তার ডিভিডেন্ড রেশিওটাও একদম স্ট্যান্ডার্ড, ওভারও নাই আন্ডারও নেই, 10%, 15%, 20%। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম কি, আজকে যে মার্কেট আছে, এই ডাউন মার্কেট, হাহাকার অবস্থা, সেইখানেও
টোটাল শেয়ার ভ্যালু আসে 97,12,000 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা কমে আছি। কিন্তু এটা আছে আজকের 17,500 বা 17 টাকা 80 পয়সার রেটে। কিন্তু কিছুদিন আগে তো ট্রাস্ট ব্যাংক 24-25 টাকা ছিল, সেই রেটে গেলে তো অনেক বেশি রিটার্ন। এবং আমরা আশা করছি তার যে বিজনেস আছে, যদি মার্কেট একটু ঘুরে এটা 40 টাকা পর্যন্ত যাওয়ার মতো ক্যাপাসিটি আছে। কবে যাবে আমরা জানি না, বাট যাবে আশা করছি। কাজে সেই জায়গায় বাদ দিল, বর্তমানে যে পজিশন আছে সেইখানেও দেখেন আমার ভ্যালু দাঁড়াচ্ছে 97 লক্ষ টাকা, আর ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড প্রায় 24 লক্ষ টাকা। এখন যেটা, যদি এটা 15 বছরের মেয়াদি করতাম তাইলে এই ভ্যালুটা অনেক বেশি হয়। কেন? ওই যে চক্রবৃদ্ধি হারের ব্যাপারটা। কারণ প্রথম বছর আমরা যে ডিভিডেন্ড শেয়ারগুলা কিনলাম, এগুলা গত 9 বছর ধরে আমাকে ক্যাশ বোনাস যাই দিয়েছে এগুলা পেয়েছি। আমি ক্যাশটা তুলে ফেললাম, শেয়ারটা জমতে থাকলো, শেয়ারটার উপর চক্রবৃদ্ধি হারে। পরের বছর যা কিনলাম তা 8 বছরে বেনিফিট পেয়েছে, পরের বছর যা কিনলাম তা 7 বছরে বেনিফিট পেয়েছে। এইভাবে আমার বেনিফিট গুলা বাড়ছে। এখন আসেন, এককালীন বিনিয়োগের বা কোটিপতি স্কিমের আরেকটা অসুবিধা আছে। এটা কি? যে আমি একটা ব্যাংকে করলাম, কিন্তু করার পরে দেখলাম 10 বছরের প্ল্যান, তো একটা ব্যাংকে করার পরে দেখলাম যে না, আমি এখন চালাতে পারছি না, অথবা ব্যাংকটার বিজনেস আগের মতো নাই। শেয়ারে থাকলে কিন্তু আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারি, কিন্তু যদি এটা কোটিপতি স্কিমে থাকে ওই ব্যাংকের, তাইলে আমরা সেটাকে এভাবে চেঞ্জ করতে পারবো না। আরেকটা সুবিধা আছে শেয়ারে, সেটা হলো আমি একটা স্কিমে কোটিপতি স্কিম মনে করব না, আমি 3টা ব্যাংকের বা 3টা ভালো ব্যাংকের শেয়ার কিনবো সেম অ্যামাউন্টে। যেমন 48,800 টাকা, এটাকে আমি 3 ভাগ করে দেখি কত করে পড়ে। 48,800 ভাগ 3, মনে করেন আমি 16,000 টাকা করে প্রতি মাসে কিনবো 3টা ব্যাংকের শেয়ার। এবং আমরা দেখাবো আরো কিছু ব্যাংক আছে যেগুলাতে বিনিয়োগ করলে পরে অনেক বেশি আসতো। যে আমরা শেয়ারকে ব্যবসার অংশ হিসেবে মনে করব। এবং আমরা একটা পোস্টও শেয়ার করেছি আজকে, সেটা হলো ওয়ারেন বাফেটের পোর্টফোলিও। সেখানে আমরা দেখলাম যে ওয়ারেন বাফেট মোটামুটি আমেরিকার বিখ্যাত 8-10টা কোম্পানির শেয়ার কিনে বসে আছেন অনেক পরিমাণে। একটা জিনিস বোঝেন, আমরা যতই মেধাবী হই, 8-10টা প্রতিষ্ঠানকে এক জনমে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সেই জায়গাটাই হিট করেছেন ওয়ারেন বাফেট। আমি 8-10টা প্রতিষ্ঠান কিনবো না বা করব না, আমি 8-10টা প্রতিষ্ঠানের শেয়ার কিনবো, মালিকানা কিনে যাব জীবন ভর। এবং তাই করেছেন। এবং আজকে উনি 95 বছর বয়সে এসে ডিভিডেন্ড নিচ্ছেন, তাও 1 বছরে। এই বছর যে ডোনেশনটা করেছেন 86,000 কোটি টাকা, পুরোটাই শেয়ারের ডিভিডেন্ড। কাজেই আমরা যদি ট্রেডে থাকতে চাই, থাকবো, একটা অংশ তো শেয়ারে রাখতে পারি। আমরা যদি কোটিপতি স্কিমে যেতে চাই, যাব, 50-50 করি, নিজেকে বোঝানোর জন্য, নিজেকে কম্পেয়ার করার জন্য, নিজের অ্যানালাইসিস জানার জন্য। ঠিক আছে, আমি 48,800 টাকার ডিপিএস না করে বা কোটিপতি স্কিমে না করে আমি 24,000 করে 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করব, 24,000 টাকা নিয়মিতভাবে ডিপিএস বা কোটিপতি স্কিমে রেখে যাব। আপনি দেখবেন 10 বছর পরে আপনি নিশ্চিন্ত মনে বলবেন, না এটাই তো ভালো ছিল, ওই টাকাটা কেন ওই জায়গায় দিলাম। হ্যাঁ, একটাই কথা, কোম্পানিটার চয়েসটা ঠিক হতে হবে। আজে বাজে কোম্পানি কিনে আপনি লাভবান হওয়ার আশা করবেন না। সেটা হয় শেয়ার বাজারে। শেয়ার বাজারে 10 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি হয়, 1000 টাকার জিনিস আবার 200 টাকায় বিক্রি হয়। সেই মূল্যটা বুঝে বিনিয়োগ করতে হবে, কারণ এটা ডিমান্ড সাপ্লাইয়ের একটা খেলা হয় শেয়ার বাজারে। আর্টিফিশিয়াল ডিমান্ড সাপ্লাই ক্রিয়েট করা যায়, কিন্তু এখানে বলা হয়েছে আন্ডার ভ্যালুড শেয়ার কোনোদিন আন্ডার ভ্যালুড থাকবে না যদি শেয়ারের মেরিট থাকে।
কাজে আমাকে হতাশ হওয়ার কিছু নাই। যখন ভ্যালু কমে আমি ওটাকে ডিসকাউন্ট মনে করব। কাজে আজকে আসুন আমরা যেখানেই যেভাবেই ক্ষেত্রেই বিনিয়োগ করি না কেন, একটা অংশ শেয়ারে বিনিয়োগ করি, দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করি। একটা কথা আমাকে প্রায়ই শুনতে হয়, ভাই এত বছরের ধৈর্য নাই। আসলে সেটা নয়, ধৈর্য আমাদের সবার আছে। আমার মেয়ে জন্মানোর পরপরই কি আমি মেয়েকে বিয়ে দিতে পেরেছি বা পারবো? পারবো না। তার একটা বয়স হলেই বিয়ে দিতে হয়। আমি তো সেই 25 পর্যন্ত 30 পর্যন্ত ওয়েট করি। আমি যখন জমি কিনি আমি 50 বছরের চিন্তায় জমি কিনি। আমি যখন ছেলেকে বাইরে পাঠানোর চিন্তা করি তখন সেই 15-16 বছরের চিন্তা করি, 16 বছর পরে পাঠাবো। কাজেই কিছু জিনিস ধৈর্য ধরে অপেক্ষা করতেই হয়। কাজে শেয়ারে কেন আমরা সেই ধৈর্যটা ধরতে পারি না? দুইটা কারণ। একটা হলো প্রতিদিন পোর্টফোলিও আসে আর মাইনাস দেখলেই আমরা ব্যতিব্যস্ত হয় যে এই বুঝি সব গেল গেল গেল। না, যদি কোম্পানি ঠিক থাকে, যদি কোম্পানির বিজনেস ঠিক থাকে, যদি কোম্পানির গ্রোথ থাকে, যদি কোম্পানির সুনাম থাকে, তবে আপনার কিছু যাওয়ার সুযোগ নেই। দাম কমে বাড়ে, দাম বাড়লে যেমন খুশি, কমতিটাকেও মেনে নিতে হবে। কোম্পানি যদি ঠিক থাকে, আপনি একটা জিনিস, আপনি যখন জমি কিনেন আপনি দেখেন কি আমার 1 বিঘে জমি হয়েছে। আমরা যখন শেয়ার কিনি তখন দেখি টাকা এত হয়ে গেছে। নো, আমি যখন গোল্ড কিনি আমি দেখি আমার এত ভরি গোল্ড হয়েছে। যখন আমি ট্রাস্ট ব্যাংকের শেয়ার কিনবো আমি দেখবো আমার 1000 ট্রাস্ট ব্যাংক হয়েছে, আমার 10,000 ট্রাস্ট ব্যাংক হয়েছে। ডেইলি এই পোর্টফোলিও দেখার কোনো মানে হয় না। কাজেই আসুন যথার্থ অর্থে শেয়ার কিনি, বিনিয়োগের অর্থে শেয়ার কিনি, সচ্ছলতার জন্য, প্যাসিভ ইনকাম বাড়ানোর জন্য শেয়ার কিনি। হ্যাঁ, কেনা বেচা করতে পারেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, করেন, কিন্তু একটা অংশ আপনার সঞ্চয়ের শেয়ারে বিনিয়োগ করেন, আজীবন ধরে করে যান। এক সময় আপনি বলবেন দিস ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। কষ্ট লাগে, লেখাপড়া করেছি বিজনেস নিয়ে, ব্যাংকে চাকরি করেছি, প্রজেক্ট ফাইন্যান্স করেছি বড় বড়, কিন্তু নিজের ফাইন্যান্স বুঝি নাই। সেই ক্ষোভ থেকে, সেই আফসোস থেকেই আমি এই ভিডিওগুলা করছি। আমাকে বিশ্বাস করার দরকার নেই, বিশ্বাস করেন ওয়ারেন বাফেটকে, বিশ্বাস করেন কোম্পানির ডাটাকে। এই দেশে ব্যবসা নাই হওয়ার সুযোগ নাই। যে দেশেই, এই দেশের যা অবস্থাই হোক, ব্যবসা থাকতে হবে, ইকোনমি থাকতে হবে। আর ইকোনমি না থাকলে ব্যবসাও থাকবে না, আপনার এফডিআরও থাকবে না, সঞ্চয়পত্র থাকবে না, জমিয়ে থাকবে না। কাজেই অর্থনীতি থাকলে শেয়ার মার্কেট থাকবে, পুঁজিবাজার থাকবে, বিনিয়োগের সুযোগ থাকবে, ভালো কোম্পানি থাকবে। এইটুক মাথায় নিয়ে আমরা বিনিয়োগ করি। ধন্যবাদ।